আজকের গল্পটা শুনতে হলে ঘরের দরজাটা বন্ধ করে দিন। আজ আমি অনন্যা আপনাদের এমন এক সত্যি ঘটনা বলবো যা বুকের গভীরে লুকিয়ে রেখেছি এতকাল। আমার বাড়ি বীরভূমের শান্ত একটা গ্রাম থেকে একটু দূরে, যেখানে সবুজ ধানক্ষেত আর লাল মাটির পথ। এই গ্রামটা দেখতে যতটা শান্ত, এর ভেতরে লুকিয়ে থাকা জীবনগুলো কিন্তু ততটাই জটিল। আমার পরনে আজ একটা হালকা আকাশি রঙের সুতির শাড়ি। যদিও এখন ঘরের কোণে চেয়ারটায় আধশোয়া হয়ে বসে আছি, তবুও শাড়ির ভাঁজে শরীরটা ঠিকই ধরা পড়ছে। কাঁধ থেকে আঁচলটা প্রায় খসে পড়ার দশা, আর বুকের কাছটা না, সে আর নাই বা বললাম। আমার চুলগুলো কোমর ছাপিয়ে গেছে, আজ আর বাঁধেনি, খোলা রেখেছি। মুখটা একটু শুকনো লাগছে, কিন্তু চোখের গভীরে খুঁজলে একটা চাপা আগুন দেখতে পাবেন। এই আগুনটা নতুন নয়, অনেক দিনের পুরনো। আপনাদের বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। হয়তো আপনাদের আশেপাশেও এমন কিছু ঘটছে যা আপনারা জানতে পারছেন না। আর যদি আমার গল্পটা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই সাবস্ক্রিপশন আমাকে আরও এমন গোপন কথা বলতে সাহস যোগাবে। আমার জীবনের গল্পটা শুরু হয়েছিল ৮ বছর আগে, যখন রঞ্জনের সাথে আমার বিয়ে হলো। রঞ্জন ছিল আমার স্বপ্নের পুরুষ, লম্বা, ফর্সা, হাসি খুশি আর ভীষণ যত্নশীল। বিয়ের পর প্রথম কয়েক বছর আমাদের সম্পর্কটা ছিল রূপকথার মতো। রঞ্জন আমাকে রানী করে রেখেছিল। আমার ছোট ছোট আবদার, ভালো লাগা, মন্দ লাগা সব কিছু সে মনে রাখত। আমাদের ছোট্ট সংসারটা ছিল ভালোবাসায় ভরা। রঞ্জন ছিল একটি বেসরকারি সংস্থায় ভালো পদে কর্মরত, আর আমি গৃহিণী হয়ে সংসার সামলাতাম। আমাদের যৌথ পরিবার ছিল না, শুধু আমি আর রঞ্জন। তাই স্বাধীনতা ছিল অফুরন্ত, কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটা শূন্যতা দানা বাঁধছিল, যা আমি তখনও টের পাইনি। রঞ্জনের প্রাণের বন্ধু ছিল অভ্র। অভ্র ছিল রঞ্জনের ক্লাসমেট, সেই স্কুল জীবন থেকে ওদের বন্ধুত্ব। অভ্রর সাথে রঞ্জনের এমন একটা গভীর সম্পর্ক ছিল যে আমি মাঝে মাঝে ঈর্ষা করতাম। কোনো গোপন কথা রঞ্জন অভ্রকে না বলে থাকতে পারত না। অভ্র ছিল একেবারেই আলাদা প্রকৃতির। রঞ্জন যেখানে খোলা মনের, হাসি খুশি, অভ্র সেখানে কিছুটা গম্ভীর, রাশভারী, কিন্তু ভীষণ বুদ্ধিমান। ওকে দেখলে কেমন যেন একটা চাপা রহস্য মনে হতো। প্রথম অভ্র আমাদের বাড়িতে খুব একটা আসতো না, আসলেও খুব অল্প সময়ের জন্য। রঞ্জনের সাথে কথা বলে চলে যেত। ওর উপস্থিতিটা ছিল ধূমকেতুর মতো, ঝলক দিয়ে চলে যাওয়া। কিন্তু ধীরে ধীরে অভ্রর আসা যাওয়া বাড়তে শুরু করল। রঞ্জন কাজে ব্যস্ত থাকলে বা বাইরে গেলে অভ্র মাঝে মাঝে চলে আসত। তখন আমি একা থাকতাম। প্রথম দিকে খুব অস্বস্তি লাগত। একজন স্বামীর বন্ধুর সাথে, তাও একা একা কথা বলতে কেমন যেন একটা জড়তা কাজ করত। কিন্তু অভ্র খুব সহজে মিশতে পারত। ও আমার সাথে আবহাওয়া, রান্না, সিনেমার মতো সাধারণ বিষয় নিয়ে কথা বলতে শুরু করল। ওর কথায় এমন একটা সরল্য ছিল যে আমি আস্তে আস্তে সহজ হতে শুরু করলাম। আমাদের বাড়িতে অভ্র আসতো সাধারণত বিকেলে, যখন রঞ্জন অফিস থেকে ফিরতে একটু দেরি করত। আমি চা বানাতাম আর অভ্র বারান্দার চেয়ারে বসে আমার সাথে গল্প করত। ওর চোখগুলো ছিল খুব তীক্ষ্ণ। আমার দিকে যখন তাকাতো, মনে হতো যেন আমার ভেতরের সব কথাও পড়তে পারছে। আমার কেমন যেন একটা অস্বস্তি লাগতো, কিন্তু মুখে বলতে পারতাম না। ও কখনো আমার হাত ধরেনি, কখনো কোনো অশালীন কথাও বলেনি, কিন্তু ওর দৃষ্টিতে, ওর কথার ভঙ্গিতে এমন একটা কিছু ছিল যা আমার মনকে কেমন যেন এক অজানা অনুভূতির দোলায় দোলাতো। একটা সূক্ষ্ম টান অনুভব করতাম। আমি জোর করে এড়িয়ে চলতাম। একবার রঞ্জন অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গেল। অভ্র প্রতিদিন নিয়ম করে আমাদের খোঁজ নিতে আসত, আমার সাথে কথা বলতো, জানতে চাইতো কোনো অসুবিধা হচ্ছে কিনা। ওর এই যত্নশীলতা আমার ভালো লাগত। একা থাকতে বোর হয়ে যেতাম, অভ্রর সাথে গল্প করে সময়টা কেটে যেত। একদিন ও এসে দেখল আমি ভীষণ অসুস্থ, জ্বর, মাথা ব্যথা। সেদিন রঞ্জনের ফোন আসেনি, হয়তো নেটওয়ার্ক ছিল না। অভ্র আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল, ওষুধ কিনে আনলো, নিজের হাতে স্যুপ বানিয়ে খাওয়ালো। ওর সেবার ধরন দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম।
ওর স্পর্শে, ওর সেবায় একটা অন্যরকম উষ্ণতা ছিল, যা আমি রঞ্জনের মধ্যে কখনো অনুভব করিনি। হয়তোবা রঞ্জনকে আমার কখনো অসুস্থ অবস্থায় এত কাছে পাইনি। সেই দিনটা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। রঞ্জন যখন ফিরে এলো, আমি ওকে সব খুলে বললাম। রঞ্জন শুনে অভ্রকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো। ওদের বন্ধুত্ব দেখে আমি মুগ্ধ হলাম, কিন্তু আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি তখন দানা বাঁধতে শুরু করেছে। অভ্রর প্রতি আমার মনে একটা দুর্বলতা তৈরি হয়েছে, আমি তা বুঝতে পারছিলাম। এই দুর্বলতাটা ছিল ভীষণ গোপন, যা কাউকে বলা যাবে না, এমনকি নিজেকেও পুরোপুরি বোঝানো যাবে না। কিছুদিন পর অভ্রর জীবনে একটা বড় ধাক্কা এলো। ওর দীর্ঘদিনের প্রেমিকা ওকে ছেড়ে অন্য এক ছেলেকে বিয়ে করল। অভ্র পুরোপুরি ভেঙে পড়ল। রঞ্জন ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু অভ্র মন মরা হয়ে গেল। ও দিনের পর দিন আমাদের বাড়িতে এসে বসে থাকত, চুপচাপ। ওর কষ্টটা আমি অনুভব করতে পারতাম। ওর বিষণ্ণ চোখ, ওর অসহায় মুখ দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। আমি ওকে সান্ত্বনা দিতাম, চা বানিয়ে দিতাম, ওর পাশে বসে থাকতাম। একদিন ও আমাকে বলল, অনন্যা, তুমি জানো না আমার জীবনে কি ঘটে গেল। মনে হচ্ছে যেন সব শেষ হয়ে গেছে। ওর চোখ দিয়ে টপটাপ করে জল পড়ছিল। আমি ওর পাশে বসেছিলাম, ওর হাতটা ধরে সান্ত্বনা দিতে চাইলাম, কিন্তু হাতটা ধরার আগেই ও আমাকে জাপটে ধরল। ওর মাথাটা আমার কাঁধে ছিল, শরীরটা আমার শরীরের খুব কাছাকাছি। ওর উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল, আমার শরীরটা কেঁপে উঠল। একটা অদ্ভুত অনুভূতি, যা আগে কখনো অনুভব করিনি। ওকে আমি সরিয়ে দিতে পারতাম, কিন্তু পারিনি। ওর কষ্টটা এত তীব্র ছিল যে আমার মনে হলো ওকে সরিয়ে দিলে ও আরও কষ্ট পাবে। সেই দিন আমাদের মধ্যে একটা অদৃশ্য বাঁধন তৈরি হয়ে গেল। সেদিন থেকে অভ্রর প্রতি আমার অনুভূতি আরও গভীর হলো। ও প্রায় প্রতিদিনই আসত। রঞ্জন অফিস গেলে ও আমার পাশে এসে বসত, আমার সাথে গল্প করত, আর মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাত যেন আমার মনের ভেতরের সৎ কথা পড়তে পারছে। ওর দৃষ্টিতে এমন একটা গভীরতা ছিল যা আমাকে অস্বস্তি দিত, আবার একই সাথে আমাকে আকর্ষণও করত। রঞ্জন অভ্রর এই ঘন ঘন আসা যাওয়া নিয়ে কোনো আপত্তি করত না, বরং রঞ্জন খুশিই হতো, কারণ অভ্রর মন ভালো হচ্ছে। ও জানত অভ্র আমাকে বোনের মতো ভালোবাসে। কিন্তু রঞ্জনের এই সরল বিশ্বাস আমার বুকে কাঁটা হয়ে বিঁধত। আমি জানতাম অভ্র আমাকে বোনের মতো ভালোবাসে না। ওর চোখে, ওর স্পর্শে, ওর কথা বলার ভঙ্গিতে যে মুগ্ধতা ছিল, তা কোনো ভাইয়ের মুগ্ধতা হতে পারে না। একদিন বিকেলে আমি বারান্দায় বসে সূচ সুতো দিয়ে কাজ করছিলাম। অভ্র এলো। ও এসে আমার পাশে বসল, হাতে ছিল একটা বই। কিছুক্ষণ চুপ থাকার পর ও আমাকে জিজ্ঞেস করল, অনন্যা, তুমি কি সুখী? ওর প্রশ্ন শুনে আমি চমকে উঠলাম। এই প্রশ্নটা আমাকে এর আগে কেউ করেনি, এমনকি রঞ্জনও না। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে ছিল এক গভীর বিষণ্ণতা, আর তার সাথে একটা অনুসন্ধিৎস দৃষ্টি। আমি হাসার চেষ্টা করে বললাম, হ্যাঁ, আমি সুখী। অভ্র আমার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। সত্যি, নাকি শুধু লোক দেখানো হাসি? ওর এই প্রশ্নটা আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি জাগালো। মনে হলো যেন ও আমার মনের ভেতরের কথাগুলো বুঝতে পারছে। আমি বললাম, কেন এমন কথা বলছো অভ্র? ও আমার হাতের কাজটা থামিয়ে আমার দিকে ঝুঁকে এলো। ওর চোখ দুটো আমার চোখের দিকে স্থির। কারণ আমি জানি অনেক হাসির পেছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে। আমি তোমার চোখে সেটা দেখি। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমার গোপন কষ্টগুলো, যা আমি রঞ্জনকে কখনো বলতে পারিনি, অভ্র কি সেগুলো দেখতে পাচ্ছে? আমি জানি রঞ্জন আমাকে ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসাটা কেমন যেন একঘেয়ে হয়ে যাচ্ছিল। বিয়ের প্রথম দিকের সেই উত্তেজনা, সেই পাগলামি সব কেমন যেন ফিকে হয়ে যাচ্ছিল। রঞ্জন এখন আর আমার ছোট ছোট শখগুলো পূরণ করে না, আমার সাথে বসে কবিতা পড়ে না, কিংবা আমাকে নিয়ে হঠাৎ কোনো লং ড্রাইভে যায় না। ওর জীবন এখন অফিস আর বন্ধুদের আড্ডায় সীমাবদ্ধ। আমি একা হয়ে যাচ্ছিলাম, আর এই একাকিত্বই অভ্রকে আমার জীবনের আরও গভীরে প্রবেশ করার সুযোগ করে দিল। একদিন রাতে রঞ্জন বন্ধুদের সাথে পার্টিতে গেল। ফিরতে অনেক দেরি হবে। আমার ঘুম আসছিল না। হঠাৎ অভ্রর ফোন এলো। ও আমাকে জিজ্ঞেস করল, তুমি ঘুমাওনি? আমি বললাম,
না, ঘুম আসছে না। ও বলল, আমি বাইরে দাঁড়িয়ে আছি, যদি চাও তাহলে বারান্দায় এসো। ওর কথা শুনে আমি অবাক হলাম, এত রাতে? আমি কিছুটা ইতস্তত করে বললাম, না, এত রাতে? ও হাসল, ভয় পাচ্ছ? আমি শুধু তোমার সাথে একটু কথা বলতে এসেছি। একা লাগছে তোমার, তাই না? ওর কথায় একটা অদ্ভুত মাদকতা ছিল। আমি বিছানা থেকে উঠে বারান্দায় গেলাম। অন্ধকারে ও দাঁড়িয়েছিল। ওর মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু ওর উপস্থিতিটা আমি অনুভব করতে পারছিলাম। আমি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে বললাম, কেন এসেছো এত রাতে? ও আমার পাশে এসে দাঁড়ালো। তোমার জন্য। ওর এই দুটো শব্দ আমার বুকের ভেতরটা তোলপাড় করে দিল। ওর হাতের উষ্ণতা আমার হাতের খুব কাছে ছিল। আমি অনুভব করতে পারছিলাম ওর শ্বাস-প্রশ্বাস। ও আমার দিকে একটু ঝুঁকে এলো। অনন্যা, আমি জানি তোমার ভেতরে কি চলছে। আমি জানি তোমার কেমন লাগে যখন রঞ্জন তোমাকে একা রেখে চলে যায়। ওর কথাগুলো যেন আমার মনের আয়না। আমি চুপ করে রইলাম। ও আমার কাঁধে হাত রাখল, খুব আলতো করে। তুমি একা নও অনন্যা, আমি সবসময় তোমার পাশে আছি। ওর স্পর্শে আমার শরীরটা শিহরিত হলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই অনুভূতিটা ছিল ভীষণ বিপজ্জনক, কিন্তু একই সাথে ভীষণ মধুর। আমি নিজেকে থামাতে পারছিলাম না। সেদিন রাতে আমরা অনেকক্ষণ কথা বললাম। ও আমার জীবনের সব না বলা কথাগুলো যেন বুঝে ফেলেছিল। আমার একাকিত্ব, আমার স্বপ্নভঙ্গ, আমার লুকানো আকাঙ্ক্ষা, সব কিছু। ও আমাকে এমনভাবে দেখছিল, এমনভাবে শুনছিল, যা রঞ্জন কখনোই করেনি। ওর কথাগুলো আমার মনকে শান্ত করল, কিন্তু একই সাথে এক নতুন অস্থিরতার জন্ম দিল। এই অস্থিরতাটা ছিল ভালোবাসার, নিষিদ্ধ ভালোবাসার। এরপর থেকে অভ্রর আসা যাওয়া আরও বেড়ে গেল। রঞ্জন জানত না, বিকেলে শুধু নয়, রাতেও অভ্র আসত, যখন রঞ্জন বাইরে থাকত। আমাদের সম্পর্কটা একটা নতুন মোড় নিচ্ছিল। আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতাম, হাত ধরে রাখতাম, আর কখনো কখনো একে অপরের খুব কাছাকাছি চলে আসতাম। ওর স্পর্শ আমার শরীরকে জাগিয়ে তুলত এক অন্যরকম অনুভূতিতে। আমি জানতাম এটা ভুল, ভীষণ ভুল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারতাম না। অভ্রর উপস্থিতিটা আমার জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠছিল। একদিন অভ্রর এক বন্ধু আমাদের বাড়িতে এলো। সেই বন্ধু রঞ্জনকেও চিনত। অভ্র আর তার বন্ধু বারান্দার বসেছিল। আমি চা দিতে গেলাম। অভ্রর বন্ধু আমাকে দেখে একটু অবাক হলো। অভ্র আমাকে পরিচয় করিয়ে দিল। এই হলো অনন্যা, রঞ্জনের স্ত্রী। অভ্রর বন্ধু আমাকে একটু অন্য চোখে দেখছিল, যা আমার অস্বস্তি বাড়াচ্ছিল। পরে অভ্র আমাকে বলল, আমার বন্ধু তোমাকে দেখে একটু অন্যরকম ভেবেছে। কেন? অভ্র হাসল, কারণ তুমি এত সুন্দরী যে তোমাকে দেখে যে কোনো পুরুষই মুগ্ধ হবে। ওর কথা শুনে আমার কেমন যেন লজ্জা লাগলো, কিন্তু একই সাথে একটা গোপন আনন্দও হলো। অভ্র আমাকে প্রায়ই বলতো, তুমি রঞ্জনের জন্য অনেক ভালো, রঞ্জন তোমার মূল্য বোঝে না। ওর এই কথাগুলো আমার মনের ভেতরে থাকা দুর্বলতাকে আরও বাড়িয়ে দিত। আমি মনে মনে ভাবতাম, হয়তো সত্যি রঞ্জন আমাকে আগের মতো ভালোবাসে না, হয়তো অভ্রই আমার জন্য সঠিক মানুষ। এই চিন্তাটা ছিল ভীষণ বিপজ্জনক, কিন্তু আমি তা আটকাতে পারতাম না। একদিন রঞ্জন অফিসের এক গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। ওকে প্রায়ই প্রতিদিনই গভীর রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। অভ্রর সাথে আমার ঘনিষ্ঠতা আরও বাড়ছিল। আমরা সিনেমা দেখতাম, একসাথে রান্না করতাম, আর ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম। ওর উপস্থিতিটা আমার একাকিত্বকে ভুলিয়ে দিচ্ছিল। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে ছিল মধুর, কিন্তু সেই মধুরতার পেছনে লুকিয়েছিল এক গভীর অপরাধবোধ। এক বিকেলে আমি আর অভ্র ডাইনিং টেবিলে বসে লুডো খেলছিলাম। হঠাৎ করে রঞ্জন এলো। ওর ফেরার কথা ছিল না। আমরা দুজনেই চমকে উঠলাম। রঞ্জন আমাদের দেখে হাসল। তোমরা এখানে লুডো খেলছো? আমি তো ভেবেছিলাম অনন্যা একা আছে। ওর কথায় কোনো সন্দেহ ছিল না, কিন্তু আমার ভেতরে একটা চাপা আতঙ্ক কাজ করছিল। অভ্র স্বাভাবিক হয়ে বলল, আসলে রঞ্জন, অনন্যা একা ছিল, তাই ওর সাথে একটু সময় কাটাতে এলাম। রঞ্জন হাসল, খুব ভালো করেছ, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপর সবাই মিলে চা খাবো। রঞ্জন বাথরুমে চলে গেল।
আমি আর অভ্র দুজনেই একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে ছিল এক চাপা ভয় আর একই সাথে এক গোপন বোঝাপড়া। সেই দিনের ঘটনাটা আমাদের আরও সতর্ক করে তুলল। আমরা আরও সাবধানে চলতে শুরু করলাম। রঞ্জন যাতে কোনোভাবে সন্দেহ না করে সেদিকে খেয়াল রাখতাম, কিন্তু আমাদের ভেতরের টানটা ছিল অপ্রতিরোধ্য। আমরা একে অপরের থেকে দূরে থাকতে পারতাম না। একদিন অভ্র আমাকে বলল, অনন্যা, আমি তোমাকে ভালোবাসি। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। এই কথাটার জন্য আমি অপেক্ষা করছিলাম, আবার একই সাথে এই কথাটা শুনে আমি ভয় পাচ্ছিলাম। আমি চুপ করে রইলাম। ও আমার হাত ধরল। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তোমার চোখ বলে দিচ্ছে। ওর কথায় এমন একটা জোর ছিল যে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমি ওর হাতটা ছাড়িয়ে নিতে পারলাম না। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি বললাম, এটা ঠিক নয় অভ্র, আমি রঞ্জনের স্ত্রী। ও আমাকে কাছে টেনে নিল। ভালোবাসার কোনো ঠিক ভুল হয় না অনন্যা, ভালোবাসা শুধু হয়। ওর কথাগুলো আমার দুর্বল মনকে আরও দুর্বল করে তুলল। আমি নিজেকে ওর কাছে সমর্পণ করে দিলাম, মানসিকভাবে। শারীরিক সম্পর্ক হয়তো ঘটেনি, কিন্তু তার চেয়েও গভীর কিছু ঘটেছিল আমাদের মধ্যে। আমাদের আত্মার মিলন হয়েছিল, আমাদের মন একে অপরের সাথে জড়িয়ে গিয়েছিল এক গভীর বন্ধনে। রঞ্জনের প্রতি আমার কর্তব্য, আমার ভালোবাসা সব কিছু যেন ফিকে হয়ে যাচ্ছিল। অভ্রর ভালোবাসার কাছে রঞ্জনের চোখে অভ্রর প্রতি একটা অদ্ভুত সন্দেহ দেখা দিতে শুরু করল। রঞ্জন আগে অভ্রকে ভাইয়ের মতো দেখলেও এখন ওর প্রতি তার ঈর্ষা জাগতে শুরু করল। আমার মনে হলো রঞ্জন যেন আমাদের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। যদিও আমরা অনেক সাবধানে থাকতাম, তবুও রঞ্জনের চোখ এড়ানো যাচ্ছিল না। রঞ্জন আমাকে একদিন জিজ্ঞেস করল, অভ্র আজকাল এত ঘন ঘন আসে কেন? ওর কি কোনো কাজ নেই? আমি মিথ্যে বললাম, ও তো মন মরা হয়ে আছে, তাই হয়তো আসে। ওর মন ভালো করার জন্য একটু গল্প করি। রঞ্জন আমার দিকে এমনভাবে তাকালো যেন ও আমার কথা বিশ্বাস করছে না। ওর চোখে ছিল এক অব্যক্ত প্রশ্ন। একদিন রঞ্জন অভ্রকে সরাসরি প্রশ্ন করল, তোর কি অন্য কোনো উদ্দেশ্য আছে অনন্যার প্রতি? অভ্র চমকে উঠল। আমি রান্নাঘর থেকে ওদের কথা শুনছিলাম। অভ্র শান্ত গলায় বলল, কিসের উদ্দেশ্য রঞ্জন? অনন্যা আমার ভাইয়ের বউয়ের মতো, আমি ওর বিপদে ওর পাশে দাঁড়িয়েছি। রঞ্জন হাসল, শুধু বিপদেই না, আজকাল ভালো সময়ও বেশ পাশে থাকিস। তোর প্রেমিকা চলে যাওয়ার পর তুই তো অনন্যাকেই জীবনসঙ্গী বানিয়ে নিয়েছস মনে হচ্ছে। রঞ্জনের কথায় এমন একটা খোঁচা ছিল যে আমার বুকের ভেতরটা তেপে উঠল। অভ্রর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলছিস রঞ্জন? তুই কি আমাকে অবিশ্বাস করছিস? রঞ্জন গম্ভীর গলায় বলল, অবিশ্বাস করছি না, তবে তোর আচরণ আমার ভালো লাগছে না। তুই কি জানিস না বিবাহিত মেয়ের সাথে এতটা ঘনিষ্ঠ হওয়া ঠিক নয়? অভ্র আর রঞ্জনের মধ্যে সেই দিনটা ছিল এক শীতল যুদ্ধ। আমি ভয়ে জমে গিয়েছিলাম। অভ্র সেদিন আর কিছু না বলে চলে গেল। আমি জানতাম রঞ্জন অভ্রকে সন্দেহ করতে শুরু করেছে। আমাদের গোপন সম্পর্কটা হয়তো আর গোপন থাকবে না। সেই দিন রাতে রঞ্জন আমার সাথে কোনো কথা বলল না। আমার ঘুম আসছিল না। আমি ভয়ে ভয়ে রঞ্জনের দিকে তাকালাম। ও পাশ ফেলে শুয়েছিল। ওর নীরবতা আমার কাছে ছিল সবচেয়ে বড় শাস্তি। পরদিন অভ্র আমাকে ফোন করল। ওর গলায় ছিল চাপা কষ্ট। রঞ্জন আমাকে অবিশ্বাস করছে অনন্যা, ওর বন্ধুত্ব আমার কাছে সব ছিল, আমি কি করব? আমি বললাম, আমি জানি না অভ্র, আমার খুব ভয় করছে। ও বলল, ভয় পেও না, আমি তোমাকে ছাড়ব না। রঞ্জন যদি জানতেও পারে, আমি তোমাকে রক্ষা করব। ওর এই কথাগুলো আমার মনে একই সাথে সাহস আর ভয় জাগিয়ে তুলল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা আরও জটিল হয়ে উঠছে। রঞ্জন এরপর থেকে অভ্রকে আমাদের বাড়িতে আসতে বারণ করে দিল। অভ্র ফোন করলেও রঞ্জন ফোন ধরত না। অভ্রর আশা বন্ধ হয়ে গেল। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। অভ্রর শূন্যতা আমার জীবনে এক গভীর শূন্যতার জন্ম দিল। আমি বুঝতে পারছিলাম অভ্র আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। ওর অনুপস্থিতি আমাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছিল। রঞ্জন অবশ্য খুব খুশি ছিল। ও ভাবছিল অভ্রকে দূরে রাখলে আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। ও আবার আগের মতো আমার সাথে হাসি ঠাট্টা করতে শুরু করল। কিন্তু আমার মনটা ছিল অন্য কোথাও।
আমার চোখের সামনে তখন অভ্রর মুখ ভাসত, ওর স্পর্শের উষ্ণতা আমি অনুভব করতাম। আমি জানতাম আমি রঞ্জনের সাথে বিশ্বাসঘাতকতা করছি, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না। আমার মন অভ্রকেই চাইছিল। একদিন আমি একা বাড়িতে বসেছিলাম, রঞ্জন অফিস গিয়েছিল। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অভ্র। ওর নম্বর দেখে আমার বুকটা ধড়পড় করে উঠল। আমি ফোন ধরলাম। অভ্রর গলা শুনে আমার মনটা শান্ত হলো। ও বলল, অনন্যা, আমি তোমার সাথে দেখা করতে চাই, কাল বিকেলে অমুক ক্যাফেতে। আমি ইতস্তত করলাম, কিন্তু রঞ্জন যদি? ও আমাকে থামিয়ে দিল। রঞ্জন কিছুই জানতে পারবে না, আমার জন্য একবার এসো। ওর গলায় এমন একটা আকুলতা ছিল যে আমি ওকে না বলতে পারলাম না। পরদিন বিকেলে আমি ক্যাফেতে গেলাম। অভ্র আগে থেকেই বসেছিল। আমাকে দেখে ও উঠে দাঁড়ালো। ওর চোখে ছিল এক গভীর ভালোবাসার আলো। আমরা বসে কথা বললাম। অভ্র বলল, আমি রঞ্জনকে ছেড়ে দিয়েছি অনন্যা। ওর বন্ধুত্ব আমার কাছে এখন আর কিছু নয়, আমি শুধু তোমাকে চাই। ওর কথা শুনে আমি অবাক হলাম। ও কি সত্যিই রঞ্জনকে ছেড়ে দিয়েছে? রঞ্জনের প্রতি ওর বন্ধুত্ব এত দিনের ছিল, সেটা কি ও ভুলে গেল? আমি বললাম, কিন্তু আমি কি করব অভ্র? আমি তো রঞ্জনের স্ত্রী। ও আমার হাত ধরল। রঞ্জন তোমার মূল্য বোঝে না অনন্যা। ও তোমাকে শুধু এক ঘেয়ে জীবন দিয়েছে, আমি তোমাকে নতুন জীবন দেব, ভালোবাসায় ভরা জীবন। ওর কথাগুলো আমার মনকে আরও অস্থির করে তুলল। আমি দ্বিধায় ভুগছিলাম। রঞ্জনের প্রতি আমার কর্তব্য আর অভ্রর প্রতি আমার তীব্র আকর্ষণ, এই দুয়ের মাঝে আমি আটকা পড়েছিলাম। অভ্র আমাকে এক অসম্ভব প্রস্তাব দিল। ও বলল, রঞ্জনকে ছেড়ে দাও অনন্যা, আমার সাথে চলে এসো, আমি তোমাকে সুখী রাখব। ওর কথা শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি কি সত্যি রঞ্জনকে ছেড়ে অভ্রর সাথে চলে যাব? এই চিন্তাটা ছিল ভীষণ বিপজ্জনক, সমাজের চোখে ঘৃণ্য, কিন্তু অভ্রর ভালোবাসা আমার মনকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে আমি সেই প্রস্তাবে এক মুহূর্তের জন্য হলেও রাজি হওয়ার কথা ভাবলাম। আমি ক্যাফে থেকে ফিরে এসে সারা রাত ঘুমাতে পারিনি। আমার ভেতরে এক তীব্র দ্বন্দ্ব চলছিল। একদিকে রঞ্জনের সাথে আমার ৮ বছরের সম্পর্ক, আমার সংসার, সমাজের চোখে আমার সম্মান; অন্যদিকে অভ্রর তীব্র ভালোবাসা, আমার একাকিত্ব আর ওর প্রতি আমার গোপন আকর্ষণ। আমি কি করব? আমি কি এই নিষিদ্ধ ভালোবাসার টানে নিজের জীবনটা নষ্ট করে দেব? কয়েক দিন ধরে আমি অভ্রর ফোন ধরিনি। আমি রঞ্জনের দিকে তাকালাম। ও আমাকে আজও ভালোবাসে, যত্ন নেয়। ওর ভালোবাসায় হয়তো সেই প্রথম দিকের উন্মাদনা নেই, কিন্তু একটা গভীর শান্তি আছে, আস্থা আছে। অভ্রর ভালোবাসাটা ছিল যেন এক আগুনের শিখা, যা আমাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চাইছিল। আমি মনস্থির করলাম। একদিন বিকেলে অভ্র যখন আবার ফোন করল, আমি ফোন ধরলাম। ওর গলা শুনে আমার মনটা আবার দুর্বল হয়ে যাচ্ছিল। ও বলল, অনন্যা, তুমি কি আমার কথা ভাবছ? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, হ্যাঁ অভ্র, আমি ভেবেছি। ও বলল, তাহলে কি তুমি রাজি? আমি নিজেকে শক্ত করে বললাম, না অভ্র, আমি রাজি নই। আমার কথা শুনে অভ্র চুপ হয়ে গেল। ও বলল, কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? আমি বললাম, ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা ঠিক নয়। এই ভালোবাসা আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। ও দীর্ঘশ্বাস ফেলল। তুমি আমাকে ভুল বুঝছো অনন্যা। আমি বললাম, আমি ভুল বুঝছি না অভ্র, আমি শুধু নিজেকে আর রঞ্জনকে ধ্বংস হতে দিতে চাই না। আমাদের সম্পর্কটা হয়তো খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু সেটা ঠিক করার দায়িত্ব আমার। এই নিষিদ্ধ সম্পর্কটা আমাদের কারোর জন্যই ভালো নয়। অভ্র অনেক বোঝানোর চেষ্টা করল। ও আমাকে ভয় দেখালো, বলল রঞ্জনকে সব বলে দেবে। ও আমার দুর্বলতার সুযোগ নিতে চাইল, কিন্তু আমি নিজেকে শক্ত করে ধরে রাখলাম। আমি বললাম, যদি তুমি রঞ্জনকে সব বলতে চাও বলতে পারো, কিন্তু আমি আমার ভুলটা আর করতে চাই না। অভ্র রেগে গিয়ে ফোন রেখে দিল। এরপর থেকে অভ্রর আর কোনো ফোন আসেনি। আমি নিজেকে মুক্ত অনুভব করলাম, কিন্তু একই সাথে এক গভীর ব্যথা অনুভব করলাম। আমি অভ্রকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসাটা ছিল ভুল। আমি রঞ্জনের কাছে ফিরে আসার চেষ্টা করলাম। আমি ওর ছোট ছোট আবদারগুলো পূরণ করতে শুরু করলাম, ওর সাথে বেশি সময় কাটাতে শুরু করলাম। রঞ্জন আমার পরিবর্তনটা লক্ষ্য করল। ও খুশি হলো। আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হলো। হয়তো সেই আগের মতো উত্তেজনা নেই, কিন্তু একটা
গভীর শান্তি আর আস্থা আছে। মানুষের জীবনটা খুব জটিল, তাই না? আমরা অনেক সময় এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের জীবনকে চিরতরে নষ্ট করে দিতে পারে। আমি সেই ভুলটা করতে গিয়েছিলাম, কিন্তু নিজেকে শেষ মুহূর্তে রক্ষা করতে পেরেছি। ভালোবাসাটা সুন্দর, কিন্তু সেই ভালোবাসা যদি সমাজের সীমারেখা পেরিয়ে যায়, যদি তা অন্য কারো জীবনে আঘাত আনে, তবে সেই ভালোবাসার কোনো মূল্য থাকে না। আমি জানি আমি হয়তো কোনোদিন অভ্রকে ভুলতে পারবো না, ওর স্মৃতি আমার মনে সবসময় থাকবে। কিন্তু আমি শিখেছি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি। নিজের লোভ, নিজের দুর্বলতাকে জয় করে জীবনের সঠিক পথে ফিরে আসাটাই আসল চ্যালেঞ্জ। এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনই নানা জটিলতা আর সিদ্ধান্তের মুখোমুখি হয়। তাই আমাদের সবার উচিত প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নেওয়া, যাতে কোনো ভুল সিদ্ধান্তের কারণে নিজেদের বা অন্যদের জীবন নষ্ট না হয়ে যায়। আর মনে রাখতে হবে, সম্পর্ক টিকিয়ে রাখা শুধুমাত্র ভালোবাসার ওপর নির্ভর করে না, নির্ভর করে বিশ্বাস, সম্মান আর একে অপরের প্রতি দায়বদ্ধতার ওপর। এই পথটা হয়তো কঠিন, কিন্তু এর শেষটা শান্তিময়।